দেখো, শেয়ার হয়েছে স্ক্রিন তোমাদের? না, করিনি না। স্ক্রিন আসেনি স্যার। হ্যাঁ, এই তো। দেখো, বলছে যে ইন্ডাকটেন্স অফ এ থ্রি ফেজ ট্রান্সপোজ ট্রানজিশন লাইন। থ্রি ফেজ ট্রান্সপোজড ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, থ্রি ফেজ ট্রান্সপোজ ট্রানজিশন লাইন। এবার ট্রান্সপোজড জিনিসটা কি সব বুঝতে পারবে। আগে আমরা কেন করছি বলে নিই, ঠিক আছে, বা কি প্রবলেম হচ্ছে, থ্রি ফেজ লাইন কি প্রবলেম হচ্ছে। দেখো, এটা আমাদের থ্রি ফেজ লাইন আছে। তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে আইআর, এখান থেকে আইওয়াই, এখান থেকে আইবি। ঠিক আছে, এইবার এই ফার্স্ট কন্ডাক্টরের জন্য যে মানে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, সেটা ধরে নিচ্ছি আমি যে সেকেন্ড কন্ডাক্টরের সাথে লিঙ্ক করছে, মানে ফ্লাক্সটা আর কি। তাহলে এই ফার্স্ট কন্ডাক্টরের থেকে থার্ড কন্ডাক্টরের দূরত্ব অনেক বেশি, এখানে তো এত দূরে আসবে না। ঠিক আছে, এইবার আবার সেমভাবে এটার থেকে এটার দূরত্ব এটার সাথে, কিন্তু মিডিলের কন্ডাক্টরটা কি হবে বলো তো? ওটা তো স্যার তাহলে দুটো ফ্লাক্সটাকেই স্যার ওটা কাট করে তাহলে দুটো হ্যাঁ ফ্লাক্স। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কি হবে? ওই যে ওই প্রক্সিমিটি এফেক্টটা প্রক্সিমিটি প্রক্সিমিটি এফেক্টে কি এফেক্টটা কি দেখেছিলে, মানে কি প্রবলেম হচ্ছিল? ওই ইসের একদিকে ওয়ান থার্ড পোর্শনে শুধু ফ্লাক্স প্রবাহিত হচ্ছিল, বাকিটা হচ্ছিল না। বুঝতে পারলাম। স্যার কারেন্টটা স্যার মানে তাহলে কারেন্ট কি হবে? আনইকুয়াল ডিভাইড হচ্ছে। আনইকুয়াল ডিভাইড হচ্ছে। তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখছি, দেখো স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। In case of three-phase transposed transmission line, middle conductor experience the maximum flux experience the maximum flux linkage. Maximum flux linkage. Therefore, current current through the middle is therefore current through the middle conductor is less। তার মানে কি হচ্ছে, সব থেকে বেশি ফ্লাক্স লিঙ্কেজ কোথায় হচ্ছে? মিডিলের কন্ডাক্টরটাই হচ্ছে না? ইয়েস স্যার। তাহলে কারেন্ট কি হবে ওই জায়গাটায়? লেস হবে। হ্যাঁ স্যার। এইবার যে কোনো থ্রি ফেজ সিস্টেম, ধরো এটা একটা থ্রি ফেজ সিস্টেম আছে, সবসময় মনে রাখবে তিনটে কারেন্টের সমষ্টি অলওয়েজ জিরো হতে হবে। আইআর, আইওয়াই, আইবি ইকুয়াল টু জিরো হয়। কেমন হয়? ধরো এখান থেকে যদি ধরো 10 অ্যাম্পিয়ার যদি কারেন্ট এন্টার করে, তাহলে এটা যদি 10 অ্যাম্পিয়ার হয়, এখানে যেটা লিভ করে ওটাকে আমরা -5 দিয়ে ডিভাইড করি। যে কোনো একটা উইংস দিয়ে যদি এন্টার করে 10 অ্যাম্পিয়ার, বাকিটা -5 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট উল্টো দিকে ঢুকছে। সো কি হচ্ছে, এটা মানে সামেশন অফ দিস ইকুয়াল টু জিরো হতে হবে মোট কথা। কি বললাম বুঝলে?
সেটা ডেল্টা হোক আর স্টার হোক। তার মানে এটা আমরা যে ব্যালেন্স সার্কিট বলি না, ব্যালেন্স সার্কিট সবসময় কিন্তু নট অনলি কারেন্ট, অলসো ভোল্টেজ। তার মানে তুমি আর প্লাস ওয়াই প্লাস ইবি ইনডিউস ভোল্টেজ এটাকেও জিরো হতে হবে সবসময়, তবেই আমি এটাকে একটা ব্যালেন্স সিস্টেম বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, কারেন্ট এখানে কমে যাচ্ছে, তাই না? তার মানে কি ডিসব্যালেন্স হচ্ছে, মানে আমরা বলতে পারি যে এটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে। বোঝা গেল তো প্রবলেমটা কি হয় ট্রান্সমিশন লাইনে? ইয়েস স্যার। হ্যাঁ, স্টেটমেন্টগুলো লেখো। হ্যাঁ, এবার এটাকে আমরা কি করে ওভারকাম করছি দেখো, খুব সুন্দর একটা টেকনিক বের করেছে এটাকে ওভারকাম করার জন্য। In case of three-phase transpose, in case of three-phase transposed transmission line, lowermost conductor is subjected to highest electric field, to highest electric field stress, এইটুকুই লিখো আগে। ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সপোজ ট্রান্সমিশন লাইন, লোয়ারমোস্ট কন্ডাক্টর ইজ সাবজেক্টেড টু হাইয়েস্ট ইলেকট্রিক ফিল্ড। কেন বলেছে এই কথাটা? হাইয়েস্ট ইলেকট্রিক ফিল্ড মানে কি শুধু ওইটার জন্য, মানে হাইয়েস্ট ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড বলতে এখানে এটা, মানে ইলেকট্রিক ফিল্ড বলতে কি হচ্ছে, যে এরিয়াটা আর কি, মানে এয়ার মিডিয়ামের মধ্যে দিয়েও তো কারেন্ট ফ্লো করছে, তাই না? এই তো ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছে। ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন, ট্রান্সপোজ ট্রান্সমিশন লাইন, লোয়ার মোস্ট কন্ডাক্টর ইজ সাবজেক্টেড টু হাইয়েস্ট। তার মানে কি এটা ট্রান্সপোজ করার পরে কি হচ্ছে দেখো, এটা বুঝে যাবে এখনই। হ্যাঁ, এই কথাটার মিনিংটা কি বলেছে, ট্রান্সপোজ করবো আমি এখন সার্কিটটাকে, দেখো তার আগে দুটো লাইন লিখো। ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক্স, due to electrostatics and magnetic effect, unbalance condition, okay, in voltage and current will occur. Current will occur. তাহলে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট, আনব্যালেন্স কন্ডিশন ইন, কি বলেছে, আনব্যালেন্স কন্ডিশন ইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট উইল অকার। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিক এফেক্টের জন্য এই আনব্যালেন্স কন্ডিশনটা কিন্তু অকার হয়। ঠিক আছে, আনব্যালেন্স বলতে ওই যেটা বললাম, এই দুটো কন্ডিশন অকার হচ্ছে, আনব্যালেন্স কন্ডিশন। ইন অর্ডার টু এলিমিনেট, এটাকে এলিমিনেট করার জন্য আমরা কি করছি, in order to eliminate unbalanced condition, three phase transpose lines are the three phase transmission line are the transmission line,
ট্রান্সমিশন লাইন আর ট্রান্সপোস্ট। তাহলে ট্রান্সপোজ কথাটা এবার মানেটা দেখো দেখো এখানে ট্রান্সপোজ বলতে কি করা হচ্ছে, একটা পার্টিকুলার লেন্থ আমরা ডিসাইড করে নিচ্ছি প্রথমে, দিয়ে ওটাকে 3টে সেকশনে এরকম ভাগ করে নিচ্ছি। এটা 3 ফেজ লাইন। ঠিক আছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে আইআর, আইওয়াই, আইভি। তাহলে এই কারেন্ট আবার এখানে চলে যাবে আইভি, আইআর কারেন্টটা এখানে আসছে আইআর, আইওয়াই, আবার এই আইওয়াই কারেন্টটা এখানে যাচ্ছে আইভি, আইওয়াই। তার মানে আমি যদি একটা পার্টিকুলার লোকেশনে, মানে ধরো এই পুরো লেন্থ একটা 1 কিলোমিটার বা 3 কিলোমিটার লেন্থের, তাহলে 1 কিলোমিটার 1 কিলোমিটার করে ভাগ করে নিলাম, এবার ট্রান্সপোজ করে দিলাম। তাহলে এইটুকু জায়গায় এখানে কারেন্টের পরিমাণ কম, কিন্তু আবার এখানে এসে বেড়ে যাচ্ছে, আবার তখন এখানে আইআর কম হয়ে যাচ্ছে, আবার আইআর এখানে এসে বেড়ে যাচ্ছে, এখানে এটা আর হবে, আইআর এখানে এসে বেড়ে যাচ্ছে, আবার দেখো এখানে আইবিতে কমে যাচ্ছে। তাহলে এই তিনটেকে যদি আমরা আলটিমেট আউটপুটে যোগ করি তাহলে ব্যালেন্স পাবো কি না, ব্যালেন্স কারেন্ট। দেখো আইআর এখানে সবার উপরে আছে, আপনি মিডিলে আসতো তারপরে সবার নিচে, তার মানে তিনজনই 3টে পজিশন হোল্ড করছে না। ইয়েস স্যার। হ্যাঁ, তো দিস ইজ কল্ড ট্রান্সপোস্ট। তার মানে তোমাকে কি করতে হবে, একটা লেন্থ কনসিডার করে নিতে হবে যে আমি এই লেন্থটার জন্য আমি ব্যালেন্স কন্ডিশন বানাবো। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা লেন্থ তুমি কনসিডার করে নিলে, টোটালটা যদি এল হয় তাহলে প্রত্যেকটা কি হবে, L/3 করে হবে। তাহলে আলটিমেট ইনপুট আর আউটপুট তুমি যেরকম চাইছো সেই রকমই পাবে। ইনপুট আউটপুটে তুমি ইনপুটে ব্যালেন্স দিলে এখানে ব্যালেন্সই পাবে, তার কারণ এখানে যদি ফ্লাক্স লিঙ্কেজ বেশি হয় মানে এখানে কারেন্ট কমে যাবে, ঠিক সেই রকমভাবেই তাহলে আই ওয়াই যদি কমে আই আরও কমবে, আবার আই আরও যদি কমে আই বিও কমবে। কথাটা বোঝা গেল তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কত সুন্দর বুদ্ধি করে বানিয়েছে না জিনিসটা, দারুণ সিস্টেম। সো এটাকেই বলেছে ট্রান্সপোস্ট। ঠিক আছে, তো তোমাদের এখানে ক্যালকুলেশন বা কত কোনো কিছু নেই, আমাদের যেমন কত কিলোমিটার এরিয়াতে কত কিভাবে ট্রান্সপোস্ট করব, তার ভ্যালু কত হওয়া দরকার সব আছে। আচ্ছা হ্যাঁ, যদি এখানে এখানে তো অড আছে, ইভেন নাম্বার তখন তো দুটো হতো। ইভেন নাম্বার বলতে কেমন, মানে দেখো ট্রান্সমিশন দুবার লাইন হলো, এখানে দুবার হলো বলতে বুঝলাম না। মানে এখানে তিনবার হলো তো, তার হ্যাঁ, জন্য তো সব প্রত্যেকজন এক একজন একবার একবার পেলো। হ্যাঁ, না না তো তুমি তো পুরো লেন্থটা কনসিডার করে নেবে। তুমি ধরো একটা ট্রান্সমিশন লাইন বসাচ্ছ 100 কিলোমিটারের, ওকে। হুম, হুম। এইবার তুমি ধরে নিলে যে প্রতি 10 কিলোমিটারে আমি একটা করে ট্রান্সপোজ লাগাবো, তার মানে আচ্ছা, 100 বাই 3 করে দেবো, তাহলে যেটা বেরোবে অত না না ইয়ে অনুযায়ী। ওটা হলে তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ধরো 10 কিলোমিটারের জন্য এই একটা সিস্টেম হলো, আবার পরের 10 কিলোমিটারের জন্য আবার এরকম একটা সিস্টেম হবে, আবার 10 কিলোমিটারের জন্য আবার একটা সিস্টেম হবে, খুব বেশি লেন্দি করে না, কি বললাম বুঝলে তো? হ্যাঁ, তাহলে অসুবিধা নেই তো, এই হচ্ছে ব্যাপারে, এটা ট্রান্সপোর্ট। এবার এটা ক্যালকুলেশনটা দরকার নেই, করাবো না। এবার দেখো নেক্সট আজকে যেটা শুরু করার সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। একটা জিনিস লেখাবো, এটা আগেও লিখেছো তোমরা, আরেকবার লিখতে হবে একটু, ভোল্টেজ রেটিং। দ্য ট্রান্সমিশন লাইন ভোল্টেজ, দ্য transmission line voltage levels can be classified as দেখো এই ডেটাটা যদি মনে রাখো অনেক কিছু
জানতে পারবে। দেখো, দ্য ট্রান্সমিশন লাইন ভোল্টেজ লেভেল ক্যান বি ক্লাসিফাইড। দেখো, ট্রান্সমিশন লাইন জিনিসটা বুঝতে হবে। আগে আমাকে বলো যে পাওয়ার ট্রান্সমিট বা ভোল্টেজ ট্রান্সমিট, এই যে ট্রান্সমিশন লাইনে যে ইউজ করি, ট্রান্সমিশন লাইন আর ইয়ের মধ্যে ডিফারেন্স কি? মানে ইয়ের মধ্যে কি বলে, ডিস্ট্রিবিউশনের মধ্যে, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজ থাকে, ডিস্ট্রিবিউশন হ্যাঁ, তুলনামূলক কম কমে যায়। ভোল্টেজ থাকে। তুলনামূলক কম থাকে। তাহলে আমাকে বলো যে ট্রান্সমিশন লাইনে আমরা স্টার কানেকশন করব না ডেল্টা? ডেল্টা স্যার। ডেল্টা কানেকশন স্যার। এই জন্য এটা ট্রান্সপোজটাকে ৩ টে লাইন দিয়ে করেছি, বুঝতে পারলে তো? হ্যাঁ, তার কারণ ডেল্টাতে কি হয়, সবসময় বেশি মানে কি বলে, একটা তার কম লাগে আমার, তাই না? সেম অ্যামাউন্ট অফ পাওয়ার ফ্লো করতেও একটা টাইম একটা তার কম লাগে। এই হচ্ছে মেন ফান্ডা। চলো, এখানে হাই ভোল্টেজ মানে HV 11 kV, তারপরে এক্সট্রা হাই ভোল্টেজ EHV, এটা হচ্ছে তোমাদের 66 kV 132 kV। তারপরে মডার্ন এক্সট্রা হাই ভোল্টেজ MEHV, এটা হচ্ছে 400 kV। আর আল্ট্রা হাই ভোল্টেজ, 752 কেভি। হ্যাঁ, হাই ভোল্টেজ 765 kV। ওকে, এটা ফার্স্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল 1998। ওকে, 1998 ইন্ডিয়াতে এই ট্রান্সমিশন লাইনের ইনস্টলেশন হয়েছিল। সো এবার আমাকে একটা কথা বলো, এই ট্রান্সমিশন লাইনে যে রেটিংগুলো দেখো, বেশিরভাগই কি 11-র গুণিতক না এগুলো সব, লাস্টের দুটো বাদ দিয়ে? কেন? ওয়াই? কোশ্চেনটা মাথায় কোনোদিন এসছে এর আগে? মানে স্যার ওই অর্ডারেই ওটাকে ইনক্রিজ করা হয় তাহলে? হ্যাঁ, কিন্তু কেন? মানে এখানে 10 না হয়ে বা 9 বা 12 কেন হলো না, বা 14 কেন হলো না? কেন 11? মানে এটা 11 kV লাইন, মানে ম্যাক্সিমাম 11 kV এটা দিয়ে যেতে পারে, তাই তো? মানেটা তো এটাই। হ্যাঁ, কিন্তু কেন সেটা? এগুলো হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? একটু উপরে নিয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে স্যার, হয়ে গেছে। হ্যাঁ, বলো সৌভিক, কেন বলো? আম, তোমার 400 থেকে এগুলো এগুলো যেমন না, কিন্তু বেশিরভাগ ওই কেন? তারের ইসের জন্য, মানে ওই তার ইউজেজের জন্য। আরে রেটিং এর উপর কি ডিপেন্ড করে স্যার? হ্যাঁ, সে তো অবশ্যই, সেরকমভাবেই তারগুলোকে আমাকে ম্যানুফ্যাকচারিং করি। কিন্তু আমি তারগুলোকে একটু হাই রেটিং বা একটু লো রেটিং এর জন্য কেন করলাম না? মানে 11 পরে 22ই কেন করলাম, 33ই কেন করলাম? আমি 11-র পরে তো 20ও করতে পারতাম, ঠিক আছে? প্রথমটা 11 হয়েছে, পরে একটা 20 করলাম, তারপর একটা 30 করলাম, তারপর একটা 45 করলাম। কেন আমি এই সিকোয়েন্সটা কেন মেনটেন করছি? দারুণ কোশ্চেনটা, ঠিক আছে? দেখো, এটা আমিও জানতাম না, কালকে আমি বইতে পড়লাম, ঠিক আছে? বলেছে যে যখন এখন তো আমাদের মডার্ন পাওয়ার সিস্টেম চলে এসছে, মানে মডার্ন পাওয়ার সিস্টেম মানে এই যে 400 kV পর থেকে এটাকে আমরা মডার্ন পাওয়ার সিস্টেম মোটামুটি বলতে পারি। এই তো এখানে লেখাই আছে, দেখো, এই যে মডার্ন এক্সট্রা হাই, তাই না? হ্যাঁ, আগে কি হতো, আগে যখন মানে প্রথম প্রথম অনেক আগে পুরনো যখন ছিল, তখন কি হতো, ওরা ধরে নিত যে লসেস ম্যাক্সিমাম 10% টলারেন্স আমরা অ্যাপ্লাই করি, মানে টলারেন্স আমরা করি, মেনে নিই যে 10% এদিক ওদিক হতে পারে, তাই না? হয়তো 10% কম হলো বা 10% বেশি হবে। এইখানে এইটাই হচ্ছে মেন ফান্ডা, যে 11 kV যে লাইন আছে, এটা যদি 10%, দেখো 10%-এর বেশি তো কোনোদিনও ফ্লো করবে না, ম্যাক্সিমাম 10, মানে 11 kV বেশি তো কোনোদিনও ফ্লো হবে না, সবসময় কমই হবে।
তো সেটা ম্যাক্সিমাম বলেছে যে 10% টলারেন্স করা যাবে, ঠিক আছে, তার বেশি কম হয়ে গেলে এফিসিয়েন্সি কমে যাবে। আলটিমেট আমার অত মোটা মানে অত খরচ করে ট্রান্সমিশন লাইন ইনস্টল করার কোনো মানেই নেই যদি 10 কেভিরও কমে যায়। তাহলে এর এর যদি 10% কমে যায় মানে কত হচ্ছে সেটা? স্যার ইয়ে 9.9 কেভি। হ্যাঁ, ওই তো 10-এর কাছাকাছি, তো 10-এর কাছাকাছি। তার মানে ওরা ওইভাবেই জিনিসটাকে করেছে যে 10% যদি এটা কমে যায় এটা 10-এর কাছাকাছি হবে, এটা যদি 10% কমে যায় 30-এর কাছাকাছি হবে, এটার যদি 10% কমে যায় 60-এর কাছাকাছি হবে। সো এই ভেবে ওরা এই রেটিংটাকে দিয়েছে যাতে ক্যালকুলেশনে সুবিধা হয়। কি বললাম বুঝলে? এই রেটিংয়ের ট্রান্সমিশন লাইন ফার্স্ট টাইম বানানো হয়েছিল যাতে পুরোটা ক্যালকুলেশনে সুবিধা হয়, যে সব যদি আমরা 10% করে ধরি যাতে একটা রাউন্ড ফিগারে আসে। ও ব্যাস এইটুকু, আমি বললাম এইটুকু, আর কোনো কিছুই না। কিছু হবে যে না করাই যাবে না, কারণ তার ফার ইউজ এমন ভাবে, কানেকশন এমন ভাবে করা হবে। না না না, এইটুকুই তো লেখা বইতে, তাই বললাম আমি। স্যার ওই যে আপনি বলেছিলেন না আমাদের এই আমরা এনার্জি মিটারে শুধু রেজিস্ট্যান্সের জন্য, রেজিস্ট্যান্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটির জন্য ইয়ে দিই, ওটা একবার বলবেন লাস্টে। ঠিক আছে, হ্যাঁ বলছি। হ্যাঁ, রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের জন্য টাকা দিন না। দেই না, বলবো। প্রাইমারি ডিস্ট্রিবিউশন কত হচ্ছে এখানে? 11 কেভি 33 কেভিকে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলি, আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 415 ভোল্ট 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে 220-তে, 3 ফেজ কেন তাহলে 415 হলো কেন? এটা কেন? ওটা তো রুট 3 টাইমস। একদম, এইটা কিন্তু ভুল করবে না, এটা আমি দেখলাম অনেক ছেলেরাই ভুল বলে। 660 660 ভোল্ট বলে তো অনেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা √3 দিয়ে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। নেক্সট যেটা দেখবো, হ্যাঁ বলো। স্যার বলছি 220 সাথে স্যার √3 যদি মাল্টিপ্লাইও করি 381 আসছে স্যার, তাই 381 দুশো কি এটা কি দুশো কুড়ি অ্যাকচুয়ালি না, আমাদের দেখবো এটা 220 থেকে 240-এর মধ্যে থাকে। 240 দিয়ে √3-কে মাল্টিপ্লাই করো, দেখো ওই নিয়ার অ্যাবাউট 415 আসবে। বুঝতে পারলে? স্যার? এটা কোনোদিনও মানে অ্যাকুরেট হয় না, এটা ফ্ল্যাকচুয়েশন থাকেই, বুঝলে? 10% ফ্ল্যাকচুয়েশন থাকবেই ভোল্টেজে, এই হচ্ছে ব্যাপার। ফর ইন্ডিয়ান সিস্টেম, এই যে লিখছি দেখো এখনই, ফর ইন্ডিয়ান সিস্টেম tolerance provided for voltage distribution is 6%, and ইন্ডিয়াতে টলারেন্স কত? 6% ভোল্টেজ ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে। অ্যান্ড ইউনিভার্সাল সিস্টেম টলারেন্স, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। আমি এটা বলে 5%, নিন তারপরে বলছি। হ্যাঁ এই তো হয়ে গেছে 5%, হ্যাঁ বলো। স্যার এই যে আমাদের এই যে ইন্ডিয়াতে যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি রেটটা যেটা সেটা 50 হার্জ, হ্যাঁ 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 এটা মানে নর্মালি ধরুন আমি একটা ট্রান্সফরমার মানে ওয়াইন্ডিং করলাম, হ্যাঁ। তো ওখান থেকে 50 হার্জই কেন বেরোবে? ওটা কেন ওটা 60 বা না, তুমি যে সাপ্লাইটা দিচ্ছ, তোমার বাড়িতে যে সাপ্লাইটা, তার মানে ট্রান্সফরমারের ইনপুটে তুমি কত দিচ্ছ, ইনপুটে কত সাপ্লাই দিচ্ছ? হ্যাঁ মানে স্যার ব্যাপারটা ঠিক সেটা না স্যার, ধরুন আমি কি বলবো এটা মানে বলতে পারছি না মানে বাড়াতে কেন frequency। কেন ফ্রিকোয়েন্সি 50 কেন হলো, তাই তো? মানে এমন তো একটা জায়গা আছে যেই জায়গা থেকে মেন জেনারেশন হচ্ছে সেখান থেকে তো 50 হার্জ সাপ্লাই একদম জেনারেট হচ্ছে, একদম, হ্যাঁ সেই হ্যাঁ। জায়গা থেকে সেটা 50
আরজি কেন হচ্ছে ওটা? ওইটাই তো, এই দেখো এই দেখো এই দেখো, এনএস ইকুয়াল টু 120 এফ বাই পি, ঠিক আছে তো? হ্যাঁ, এইবার এইবার কি হচ্ছে, তুমি এখানে যে টারবাইনটা নিয়েছো, মিনিমাম কত নিতে পারবে টারবাইনটা? মিনিমাম পোল সংখ্যা দুইয়ের নিচে হবে বলো? না না মিনিমাম দুটো, দুটো। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এনএস পি বাই 120 লিখতে পারি তো? এবার এখানে 2 120, এই যে রোটেশনটা না, যে সিঙ্ক্রোনাস স্পিডটা, যে টারবাইনটা আমি ঘোরাচ্ছি, সেটাকে আমরা 3000-এর বেশি ঘোরাতে পারিনি এখনো পর্যন্ত। সেই কনফিগারেশনই আমাদের কাছে নেই। কি বললাম বুঝলে? সেই স্টিমের সেই পাওয়ার নেই, স্টিমটা সেই পাওয়ারটা ক্রিয়েট করতে পারছে না। মানে আমরা যদি মানে ইয়েটা বাড়াতে পারি, রোটেশনটা বাড়াতে পারি, তাহলে আমাদের একদম একদম ফ্রিকোয়েন্সিটা বাড়বে। একদম মানে ফ্রিকোয়েন্সির ওপর স্পিডটা নির্ভর নেই, তাই না? একদম এক্স্যাক্টলি। তার মানে আমরা পারছি না, আমরা সেটাকে স্পিড বাড়াতে পারছি না। মানে সিঙ্ক্রোনাস স্পিডের ওই কনসেপ্টটা আসছে। এক্স্যাক্টলি, বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, এবার বুঝেছি। হ্যাঁ মানে স্যার এই জন্যই আমাদের ঘুরে গিয়ে হ্যাঁ ওই অল্টারনেটরের ইয়েতে আসছে স্যার, মানে একদম একদম। সেটা বিদেশে বিদেশে আমরা এখন শিখে গেছি কি করে বাড়াতে হয়, কিন্তু আমরা আর করছি না। তার কারণ আমাদের পুরো সিস্টেমটা 50 হার্জে বানানো হয়ে গেছে। চেঞ্জ করতে হবে। তাহলে অল ওভার ইন্ডিয়াকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারলে? বিদেশে আচ্ছা, বিদেশে 60 হার্জ, কারণ ওরা এটাকে 3600-তে ঘোরায়। এটা কি কোনোদিন করা যাবে? হ্যাঁ করা যাচ্ছে তো, এখন বললাম তো বেড়েছে 3600, না না, 3600-তে আমি সেটা হচ্ছে। বলছি না, পুরো ইন্ডিয়ান হ্যাঁ সেটা একটু ডিফিকাল্ট গো, মানে আদৌ ওটা নিয়ে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে বুঝতে পারছো তো? এটা নেপাল ভুটান হলে আলাদা ব্যাপার ছিল। পুরো ইন্ডিয়ার চেঞ্জ করতে গেলে অনেক হ্যাঁ খরচ মানে পড়ে। নট অনলি ইন্ডিয়া, তোমার বাড়ির ফ্যান লাইট এসি সব চেঞ্জ করতে আচ্ছা, হবে। এরপর যদি এমন করে যেটা 50 হাজার 60 হাজার দুটোতেই চলবে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম মডার্ন সিস্টেমে তো এরকম হচ্ছে, আস্তে আস্তে সব চেঞ্জেস এরকম হচ্ছে। করতে করতে পুরো যখন একদম মানে একদম বাদ হ্যাঁ, হয়ে যাবে ওইগুলো, তারপর তখন আস্তে ওইগুলোতে আস্তে আবার করা যাবে। একদম একদম। তার মানে কি, আলটিমেট ভালো করে বোঝো, যে একটা গরিব মানুষ খুব কষ্ট করে একটা ফ্যান কিনেছে, লাইট কিনেছে বাড়িতে, তাকে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ তখন হ্যাঁ, সরকার নয় টাকা দিয়ে চেঞ্জ করে দিল, কিন্তু তোমার বাড়িরটা কি হবে সেটা তো আর সরকার দেবে না। এটাই, চলো। Yes, sir, yes. একদম। একদম ভুলে গেছিলাম স্যার এই জায়গাটা। হ্যাঁ এটা ওখান থেকেই আসছে। চলো, দেখো, হোয়াই হাই ভোল্টেজ ইজ ইউজ ফর ট্রান্সমিশন। একটা কোশ্চেন দেখো, হোয়াই হাই ভোল্টেজ ইজ ইউজড ফর ট্রান্সমিশন। মানে স্যার আই স্কোয়ার আর লসটা কম হবে স্যার। হ্যাঁ, এখান থেকে আজকে একটা দারুণ কনসেপ্ট শেখাবো, দেখো হেভি লাগবে শিখে, ভালো লাগবে। তোমরা এই সাবজেক্টগুলো পড়ার পর দেখবে কতটা কনফিডেন্ট থাকো। কেউ যদি তোমাদের ইন্টারভিউ নেয়, বুঝতে পারবে যে তোমরা কতটা কনফিডেন্ট, যে প্রত্যেকটা বিষয় অন্তত জানবে, যে না আমি জানি এই জিনিসটা। দেখো দেখো আমরা কি জানি, পাওয়ার, যে ইফ উই ওয়ান্ট টু ডেলিভার পাওয়ার, আমরা যে পাওয়ারটা দেই, মানে যে পাওয়ারটা ডেলিভার করি, সে পাওয়ারটা কি অ্যাকচুয়ালি? পি ইকুয়ালস টু ভিআই কস ফাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল টু কি বলতে পারি? পি বাই ভি কস ফাই। লসেস ইকুয়ালস টু কি? আই স্কোয়ার ইন্টু আর, তাই না? পাওয়ার লস ইকুয়াল টু, এটা হচ্ছে ডেলিভার্ড পাওয়ার, আর এটা হচ্ছে পাওয়ার লস। তাহলে আই স্কোয়ার, এবার এই যে এই আইটার ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, পি স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই ইন্টু আই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লসেস inversely proportional to the voltage, right? That Yes. means if the voltage is increased, losses is decreased. তার জন্য আমরা কি করি, ট্রান্সমিশন লাইনে অলওয়েজ ট্রাই করি যত পারবো বেশি করে ভোল্টেজ ট্রান্সমিট করার চেষ্টা করি। ক্লিয়ার? Yes, sir. এবার যদি তোমাদেরকে একটা কোশ্চেন আমি বলি, বলো তো, যদি আবার লসেস ইকুয়াল টু পাওয়ার লসেস, আমি তোমাদের বলেছিলাম আমি দুটো জিনিস সবসময় মনে রাখতে বলি সবাইকে।
কোনো সার্কিটের সাপ্লাই পাওয়ারকে আমরা কি দিয়ে বলবো? সাপ্লাই পাওয়ারকে কি দিয়ে লিখবো? তার মানে ধরো একটা ভোল্টেজ সোর্স আছে বা একটা কারেন্ট সোর্স আছে, সোর্স যে সাপ্লাই পাওয়ারটা দিচ্ছে সেটা কি ড্রপ না সেটা ডেলিভার্ড পাওয়ার? বলো আগে। ডেলিভার ডেলিভার্ড পাওয়ার, তার মানে কি ভোল্টেজ ইন্টু কারেন্ট দিয়ে করবো, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। ক্লিয়ার তো? কিন্তু কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি পাওয়ারের ড্রপ হয় সেটাকে আমরা কি দিয়ে করি? হয় আই স্কোয়ার ইন্টু আর অথবা ভি স্কোয়ার বাই আর। রাইট আর রং বলো? ইয়েস হ্যাঁ, তাহলে সবসময় মনে রাখবে যে ডেলিভার্ড পাওয়ার এটা। আর ছোটোখাটো সার্কিটের ক্ষেত্রে তোমরা যদি এটা দিয়েও করো আলটিমেট আনসার মিলে যাবে, ঠিক আছে? বাট নিয়মটা কিন্তু সেটা নয়। নিয়ম হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ড্রপ অলওয়েজ আমরা আই স্কোয়ার ইন্টু আর বা ভি স্কোয়ার বাই আর। তাহলে এই আই স্কোয়ার আর আর এই ভি স্কোয়ার আরটা কি একটু লিখি, দেখো কি জিনিস। এটা হচ্ছে এই আইটা হচ্ছে কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স, কারেন্ট যে কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হচ্ছে সেই কারেন্টটাই তো, তাই তো? এই কারেন্টটা যে আমরা নেই, এখান থেকে যে কারেন্টটা পাস হচ্ছে এবং এখানকার রেজিস্ট্যান্স, এই দুটো মিলেই তো আমাদের পাওয়ার ড্রপটা হয়, তাই না? ইয়েস কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স, তারপরে কি ভোল্টেজটা তাহলে কি হবে? এই কোথাকার ভোল্টেজ এটা? সাপ্লাই নয়, এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ। তুমি পাওয়ার ড্রপ যখন করছো যা কিছু নেবে এই যে লোডটা থাকবে লোডের অ্যাক্রসে, কি বললাম বুঝলে তো? ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড বা ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, একই ব্যাপার। তাহলে তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে যদি আমরা এটা লিখি লসেস ইকুয়ালস টু আমরা আই স্কোয়ার আরও লিখতে পারি, আবার ভি স্কোয়ার বাই আরও লিখতে পারি, তাহলে এটার সাথে এটা রিলেশন তো দেখাচ্ছে যে লসেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ, যে হাই ভোল্টেজ হলে লসেস বাড়বে। তাহলে এইটা নিলে আলাদা রিলেশন, আবার এটা নিলে আলাদা রিলেশন, ওয়াই? দেখেছো? স্যার উপরেরটা তো স্যার কারেন্টের সঙ্গে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, হুম। নিচেরটা ভোল্টেজের সঙ্গে ডাইরেক্টলি। কিন্তু কেন আলটিমেট কি দাঁড়ালো যে আমি পরে রিলেশনটা থেকে বলে দিতে পারি যে না ভোল্টেজ বাড়লে এখানে এখানে বলতে পারছি যে ভোল্টেজ বাড়লে লসেস কমবে, মানে হাই ভোল্টেজ যদি পাস করাই। আর এটা আবার আবার বলছে যে না হাই ভোল্টেজ হলে লসেস বাড়বে, ও বলছে কমবে। কেন দুজন দুরকম কেন বলবে? আচ্ছা এখানে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, তারপর কারেন্ট বাড়লে আবার লসেস বাড়বে, ওই ওই ক্ষেত্রে কি? দেখো না ওরকম কোনো ব্যাপার নেই, আলটিমেট রিলেশনটা দেখো না। আমি তো এখান থেকে এই ইকুয়েশন থেকে এই রিলেশনটা লিখতে পারি, ওই ইকুয়েশন থেকে এই রিলেশনটা, তার মানে এখানকার দুটো রিলেশনই কিন্তু ঠিক, কোনোটাই ভুল নেই। দেখো লসেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার, এই রিলেশনটাও ঠিক। আবার ওইটার যুক্তিতে লসেস ইনভার্সলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার, দুটোই ঠিক। তাহলে আমি কোনটাকে নেব? দেখো ভালো করে এই জায়গাটা বোঝার বিষয়। এগুলোই কিন্তু তুমি যখন কোনো এই একটা কোশ্চেন যেটা আইআইটিতেও করে, মানে এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? সো ভালো করে বুঝবে তুমি এই ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা এটা কোথাকার ভোল্টেজ? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। Yes. পাওয়ার ড্রপ কোথায় হয়? রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই হয়। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হয়, এক্স্যাক্টলি। তার মানে আমরা অ্যাক্টিভ পাওয়ার ড্রপটাকেই মেনলি কনসিডার করি, তাই তো? তাহলে এটা একটা ট্রান্সমিশন লাইন, 100 কিলোমিটারের একটা ট্রান্সমিশন লাইন, 100 কিলোমিটার ধরো, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে তুমি তুমি কি বলতে পারবে যে স্যার এইটুকু জায়গা হচ্ছে রেজিস্ট্যান্স, এইটুকু জায়গায় ইন্ডাকটেন্স? No. তার মানে কি পুরো প্রপার্টিটা মিলিয়ে মিশিয়ে আছে এর মধ্যে, রেজিস্টিভ প্রপার্টিটা। আমরা এটা বলতে পারি স্যার টোটালটা মিলে জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সএল। Plus Jx. রাইট অর রং Yes. বলো? ইয়েস স্যার। তাহলে তুমি কি এক্স্যাক্টলি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এক্স্যাক্টলি বলতে পারবে যে কোথায় এক্স্যাক্টলি আই স্কোয়ার ইন্টু আরটা হচ্ছে, মানে আর এর ভ্যালুটা কোনটা, এক্স্যাক্টলি আরটা কোথায় আছে বলতে পারবে? না কোনোদিনও পসিবল নয়। সো দ্যাটস ওয়াই আমি রেজিস্ট্যান্সের এক যদি বলতে না পারি, তার মানে এই ট্রান্সমিশন লাইনের একটা রেজিস্টিভ পার্ট আছে, একটা ইন্ডাকটিভ পার্ট আছে।
তাহলে শুধু রেজিস্টিভ পার্টের অ্যাক্রসেই কি হয়, ভোল্টেজ ড্রপ হবে, মানে পাওয়ার ড্রপ হবে। কিন্তু কিন্তু তুমি যদি ভি স্কোয়ার বাই আর করলে তুমি কি করছো, পাওয়ার ড্রপটা কার অ্যাক্রসে, মানে পুরোটার ভোল্টেজ নিয়ে নিচ্ছ, দিয়ে রেজিস্ট্যান্সকে দিয়ে ভাগ করছো, আলটিমেট কি এটা পাওয়ার ড্রপ? না, আচ্ছা। তোমাকে শুধু এইটুকুর ভোল্টেজ নিতে হবে, রাইট? কিন্তু এইটুকু তো তুমি আলাদা করতে পারছো না আবার। তখন তুমি কি করলে, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা নিলে কারেন্ট তো সবটাই সমান যাবে, হ্যাঁ, ইনটু রেজিস্ট্যান্স করে দিলে। resistance। আচ্ছা আচ্ছা স্যার, বুঝেছি এবার। বুঝলে? হ্যাঁ, বললাম না একটা দারুণ জিনিস বলবো। চলো। আচ্ছা স্যার, আরেকবার বলুন ব্যাপারটা। মানে ভোল্টেজ পাঠালে প্রত্যেকটা দিয়ে সমান যাবে না? দেখো দেখো, কারেন্ট কি হয়, সিরিজ কানেকশনে কারেন্ট সমান থাকে জানো তো? হুম, হুম। ইয়েস স্যার, ইয়েস। এখান থেকে এটা R1 হলে, এটা R2 হলে, এটা থেকে যা যাবে এটা থেকেও সেম কারেন্ট যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানকার ভোল্টেজ কিন্তু আলাদা, এখানকার ভোল্টেজ আবার এখানকার ভোল্টেজ। কিন্তু প্যারালাল কানেকশনে কি হয়, ভোল্টেজটা সেম থাকে, কারেন্টটা ডিভাইড হয়। কারেন্টটা ডিভাইড হয়ে যায়। কিন্তু আমাদের ট্রান্সমিশন লাইন কি, সিরিজ বলতে একটা স্ট্রেট লাইন তো। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। তাহলে তুমি কি এক্স্যাক্টলি বলতে পারবে যে এটা রেজিস্ট্যান্স, তুমি টোটালটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে, টোটালটা রেজিস্ট্যান্স, কিন্তু ওর ভেতরে তো আবার ইন্ডাকটিভ কম্পোনেন্টও আছে। হুম, তার মানে তুমি এটাকে আলাদা করতে পারবে, কিন্তু আলাদা করে এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে পারবে না, যে এইটুকু জায়গার জন্য ভোল্টেজ বের করবো আমি, তাহলে কি করে হবে? বুঝেছি। পুরোটাই তো মানে আটটা কি মানে ডিস্ট্রিবিউট হয়ে আছে, আটটা পুরো হুম, রেজিস্টিভ আর ইন্ডাকটিভ কম্পোনেন্টটা পুরো ডিস্ট্রিবিউট হয়ে আছে পুরো তারের মধ্যে। হুম, এটাই হচ্ছে মেন প্রবলেম। ওকে ওকে, চলো নেক্সট টপিক। ডিসাইডিং ট্রান্সমিশন লাইন ভোল্টেজ। প্রজ্ঞিক বুঝতে পারছো এটা কি বললাম, আমি কি বোঝালাম, বুঝলে? মেশিন প্রবলেম হয়েছে হচ্ছে। খারাপ হয়ে গেছে স্যার মেশিন। ওই খারাপ হয়ে গেছে। ভিএস ভিআর বাই এক্সএল একটু সাইন ডেল্টা। আগের দিন দেখিয়েছিলাম যে একটা ট্রান্সমিশন লাইনের যদি আমরা, এটা যদি ভিএস হয় আর এটা ভিআর হয়, এখানকার টোটাল পাওয়ারটা যদি ক্যালকুলেট করি, টোটাল পাওয়ারটা তাহলে কি করে করি, আগের দিন বললাম না, ভিএস ইন্টু ভিআর ডিভাইডেড বাই এটার ইন্ডাকটেন্স, মানে এটার ইন্ডাকটিভ রিয়াকটেন্স যেটা এক্সএল, ইন্টু সাইন ডেল্টা। সাইন ডেল্টাটা কি ছিল, ওই কি জানো, ওই দেখো খাতায়, লোড অ্যাঙ্গেল। load এটাকে দুরকম ভাবে ডিফাইন করা যায় ডেল্টাকে, ঠিক আছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন কোথাকার 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 অ্যাঙ্গেল বলো, এটা এখানকার অ্যাঙ্গেলকে ডেল্টা ওয়ান, এটাকে ডেল্টা টু বলে। এই দুটোর, তার মানে রিসিভিং এন্ড, সাপ্লাই এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজের ডেল্টার পার্থক্যটা ডেল্টা বলতে পারি, ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু। এটাও হতে পারে, আবার কি হতে পারে, এটা অ্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ, আবার এই ডেল্টাটা কোথাকার হতে পারে, অ্যাঙ্গেল বিটুইন স্টেটর ফিল্ড অ্যাক্সিস আর রোটার ফিল্ড অ্যাক্সিস। তার মানে আবার সেই, তার মানে দুটোর ভ্যালু কিন্তু সেমই আসবে। স্টেটর ফিল্ড অ্যাক্সিস আর রোটার ফিল্ড অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকেই আমরা কি বলছি, লোড অ্যাঙ্গেল। বোঝা গেল? লিখিয়েছিলাম এটা আমি, মনে করো। Yes, yes. হ্যাঁ, তো এবার আমাকে বলো, ডিসাইডিং ট্রান্সমিশন লাইন ভোল্টেজ লেভেল। আমরা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ লেভেলটা ডিসাইড করার আগে আমাকে কী কী প্যারামিটার দেখতে হবে বা কী কী চেক করতে হবে, দেখো। যদি এখানকার ম্যাক্সিমাম পাওয়ার কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার পি ম্যাক্স ইকুয়াল টু কি হবে, ওয়েন দিস অ্যাঙ্গেল মানে সাইন যখন ওয়ান হবে, ইউনিটি হবে, তাই না? সাইনের ভ্যালু যত কমবে, এই সাইনের ভ্যালু যত কমবে, মানে ডেল্টার ভ্যালু যত কমবে, ধরো ডেল্টার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে কত হবে এটা, সাইন 30 কত বলো, স্যার 1/2। 1/2। 1/2। তার মানে পুরো কোয়ান্টিটিটার সাথে যদি গুণ করি, ধরো এই পুরো কোয়ান্টিটিটা সাপোজ ধরে নিচ্ছি 100, এটাকে করে আমার 100 বেরোলো, 100 ইন্টু 1/2 দ্যাট মিনস 50।
তাহলে সাইন ম্যাক্সিমাম ভ্যালু কখন দেয়? 90 90-তে। তার মানে 100 × 1 করলে আমি 100 পাবো, বাকি যে কোনো ভ্যালুর জন্য আমি সবসময় 100 থেকে কম পাবো না। Yes, sir. তার মানে লোড অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় দেন অনলি আমি কি পাবো? ম্যাক্সিমাম পাওয়ার পাবো। রাইট অর রং? বলো। Yes, sir. হ্যাঁ, তার মানে পি ম্যাক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ভিএস ভিআর বাই এক্সেল ওয়েন ডেল্টা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে তো? তার মানে আমি তখন এই কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি, এই ট্রান্সমিশন লাইনটার ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। অ্যাজ distance or length of line যদি ইনক্রিজ করি আমরা, ডিস্টেন্স অথবা এই যে লাইনের লেন্থ যদি ইনক্রিজ করি কি হবে? এক্সেল কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি বাড়লো। তার মানে আমরা কি জানি? এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ অফ কন্ডাক্টর। এল বলতে ইন্ডাকটেন্স ভ্যালু এর, যেখানে এক্সএল ইকুয়াল টু 2πfl, তাই না? তার মানে এল বাড়লে তার মানে লেন্থের ওপর ডিপেন্ড করছে এই এল, আবার এই এল বাড়লে এক্সএল বেড়ে যাবে, রেজিস্টিভ প্রপার্টি বেড়ে যাবে। তাহলে পি ম্যাক্স কি হবে তখন? বাড়বে না কমবে এটা বাড়লে? কমবে স্যার, কমবে। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি বা পুরোটার ম্যাক্সিমাম পাওয়ার কি হবে? কমবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যদি কমে যায় তাহলে স্টেবিলিটি কি হবে? কমে যাবে অবশ্যই। কি লিখেছেন স্যার? এক্সেল ইকুয়াল টু এল ইনটু 2πfl, এক্সএল ইকুয়াল টু 2πfl। তার আগেরটা স্যার এই প্রপোর্শনালটা এল 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 ইন্ডাকটিভ ভ্যালু, এল মানে এল হেনরি, হেনরি ইন্ডাক্টর, ইন্ডাক্টরের যেটা কোয়ান্টিটি আর কি, এল হেনরি বলি না, এটা কত হেনরি ইন্ডাক্টর। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এল এর ওপর না? লেন্থ বাড়লে এটা বাড়বে, আর এটা বাড়লেই তো রেজিস্টিভ কম্পোনেন্টটা বাড়বে। আলটিমেট এক্সেল বলে তো কিছু নেই, এক্সেল কিছুই না। এক্সেল হচ্ছে 2πf দিয়ে যখন গুণ করে দিচ্ছি এল কে, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তার মানে এটা কি একটা ইন্ডাক্টরের জন্য কতটা রেজিস্ট্যান্স অফার করছে সেটা হচ্ছে এক্সেল, রাইট? একটা সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর কতটা রেজিস্ট্যান্স অফার করছে, দ্যাট ইজ কল এক্সেল। এক্সেল আলাদা কিছু তো নয়। তার মানে আমরা বলতে পারি যে এলটা যদি বাড়ে তবেই কি হবে? এক্সেল বাড়বে আর কি, এটাই বোঝাতে চেয়েছি। তাহলে পি ম্যাক্স কি হবে? যখন এক্সেল বাড়লে পি ম্যাক্স কমে যাবে, তাহলে স্টেবিলিটি কি হবে? অলসো ডিক্রিজ করবে, সিস্টেমের স্টেবিলিটি। তাহলে আমাকে কি করতে হবে? পি ম্যাক্সটাকে কনস্ট্যান্ট ধরে রাখতে হবে, রাইট? হ্যাঁ, টু কিপ পি ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা পি ম্যাক্সটাকে যদি কনস্ট্যান্ট করতে চাই, ভোল্টেজ মাস্ট বি increases with distance, increases with distance. To keep Pmax equal to constant, voltage must be increases with distance. কি হবে? ডিস্টেন্স কি করলে? ডিস্টেন্স কমালে না, ভালো করে বোঝো। বলেছে যে টু কিপ দ্য পি ম্যাক্সটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে কি করতে হবে? ভোল্টেজ মাস্ট বি ইনক্রিজ করতে হবে উইথ ডিস্টেন্স যদি বেড়ে যায়। ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজটাকে কি করতে হবে? অ্যাজ, হ্যাঁ, ডিস্টেন্স যদি বেড়ে যায়, অ্যাজ ডিস্টেন্স ইজ ইনক্রিজ, ও আচ্ছা আচ্ছা একদম হ্যাঁ, তাহলে আবার রেজিস্ট্যান্সটা কি হবে? বেড়ে যাবে। স্যার বাড়বে। হুম, হ্যাঁ, তো রেজিস্ট্যান্স বেড়ে গেলে আবার কি হবে? টু কিপ লেস লসেস, কারেন্ট কি হবে? কমে যাবে। রেজিস্ট্যান্স বাড়লে কি হবে? কারেন্ট কমে যাবে। and hence V voltage must increase.
তার মানে আলটিমেট কিছুই না, বলতে চেয়েছে যে যদি আমাদের পি ম্যাক্সটাকে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে ভোল্টেজ মাস্ট বি ইনক্রিজ উইথ ডিস্টেন্স, ডিস্টেন্সের সঙ্গে ভোল্টেজটাকে ইনক্রিজ করতে হবে। আবার অ্যাজ ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে টু কিপ লেস লসেস, লসেসটা কমানোর জন্য। মানে লসেস কী জন্য হচ্ছে, আই স্কোয়ার ইন্টু আর, তাই না? কারেন্ট ফ্লোটাকে কমাতে হবে, অ্যাজ হিন্স দ্য ভোল্টেজ মাস্ট বি ইনক্রিজ। তার মানে কি, ভোল্টেজটাকে ইনক্রিজ করে কারেন্ট ফ্লোটাকে মানে কমাতে হবে, এটাই বলতে চেয়েছি, আর কিছুই না। সো সবসময় মনে রাখবে যে ট্রান্সমিশন লাইনে যত হাই ভোল্টেজ আমরা সেন্ড করব তত কি হবে, লসেস কম হবে। ঠিক আছে, তার এক্সাম্পল এটা একটা বললাম প্রথমে, এই যে এটা এর আগেও তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। এবার ট্রান্সমিশন লাইনের আমরা একটা ডায়াগ্রাম দেখব, দেখো কোথায় কোনটা এক্স্যাক্টলি থাকে, ভালো করে বুঝবে আজকে। এইটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে না? হ্যাঁ, জেনারেটিং স্টেশন, এটা কি ট্রান্সমিশন লাইন, এটা আমাদের ট্রান্সমিশন লাইন, এইটা হচ্ছে সাবস্টেশন। সৌভিক দেখেছো সাবস্টেশন? ইয়েস স্যার। কোথায় মানে দেখে? পুরো ইয়ে তো, মানে একটা জায়গার মধ্যে প্রচুর কানেকশন হ্যাঁ আছে। ওই বিধাননগর থেকে এসে আসার সময় একটা সাবস্টেশন আছে না? এই তো আমাদের এই নিমতা যেতে তো একটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিমতাইতে একটা সাবস্টেশন, কালচার মোড়ে ওখানে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে না হ্যাঁ একটা? হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে এটা কিছুই না, এটা একটা বাসবার, এখানে প্রচুর মানে ট্রান্সমিশন লাইন ধরে ট্রান্সমিশন হয়ে মানে ট্রান্সমিট হয়ে এখানে কানেকশন আসছে, আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে বাসবার। আর এই যে এটাই হচ্ছে, এই পুরো স্টেশনটাই হচ্ছে আমাদের সাবস্টেশন, ঠিক আছে। এখানে আবার ট্রান্সফরমার দেয়া হয়েছে। এটা কি বলতো তাহলে, এটা এই যে মাঝের পোর্শনটা, ওটা কি ওই ডিস্ট্রিবিউশন? না, ওটা পুরোটা কি ফিডার, সাবস্টেশন, সাবস্টেশনের ফিডার মধ্যেই আছে? ফিডার আচ্ছা সাবস্টেশন তো feeder। এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা। আচ্ছা আচ্ছা। এবার এখান থেকে সাবস্টেশন থেকে আমাদের ট্রান্সফরমার দিয়ে ওটাকে আমরা স্টেপ ডাউন করে নিলাম, তাহলে ট্রান্সমিশন লাইন দিয়ে কি হলো, জেনারেটিং স্টেশনের পরে এখানে দিলাম আমি একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করে ট্রান্সমিশন লাইন দিয়ে পাঠালাম সাবস্টেশনে, সাবস্টেশন থেকে ওটাকে আবার সাবস্টেশন থেকে এটাকে এবার করা হবে, বিভিন্ন জায়গায় পাঠানো হবে। ধরো এখান থেকে একটা বেলঘড়িয়াতে গেল, একটা নিমতা গেল, একটা বিরাটি গেল, এভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দুটো ভাগে ডিভাইড করেছি, তাহলে আবার এটাকে কি করছে, আবার তোমার ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে নিচ্ছে, স্টেপ নিয়ে ডাউন করে দিচ্ছে। হ্যাঁ নিয়ে ধরো ওই নিমতা থেকে এবার আমি মানে জাস্ট এখানে ডিস্টেন্সগুলো কম, এটা শহর এলাকা বলে ডিস্টেন্সগুলো অনেক কম হয়, বাট একটু রুরাল এরিয়াতে গেলে তোমার দেখতে পারবে অনেক বড় বড় ডিস্টেন্স। তো এখান থেকে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আমি আমার এই পাড়ার সামনে নিয়ে আসলাম। পুরো পাড়াতে তারপর সাপ্লাই করবে। হ্যাঁ, ঠিক আছে। এইবার এবার এই পাড়াও ঠিক না, এটা হচ্ছে তোমার একটা লোকালিটি, এটা তোমার একটা লোকালিটির সামনে নিয়ে আসা হলো। এই যে নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে ফিডার, বুঝতে পারলে? এটা হচ্ছে ফিডার। তারপরে আমি স্টেপ ডাউন করলাম, স্টেপ ডাউন করে
এইটা এই পোর্শনটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পোর্শন, এই যে এটা এটা পুরোটাই এখান থেকে শুরু করে স্যার এটা পুরোটাই। হ্যাঁ বলো বলো। স্যার ওই মানে বাসবার থেকে আমার যখন ফার্স্ট মানে লাইন বেরোচ্ছে বিভিন্ন হ্যাঁ জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, তো হ্যাঁ ফার্স্টেই তো আমার একটা স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, তো আবার হ্যাঁ, আরেকটা স্টেপ ডাউন কেন হচ্ছে? এইটা এইটা হচ্ছে, দেখো এটা এটা হচ্ছে সাবস্টেশনের একদম ওখানে একটা ট্রান্সফরমার, আর এই ট্রান্সফরমারটা হচ্ছে তোমার এরিয়ার জন্য, লেক টাউন এরিয়ার জন্য। ঠিক আছে? তার মানে এই আচ্ছা মানে সাবস্টেশন মানে সাবস্টেশন শুধু ওই লেক টাউনের জন্য হবে না। একটা সাবস্টেশনের আন্ডারে মোটামুটি ৫-৬টা ১০টা এরিয়া থাকে। বুঝলে? যেমন ধরো বাঙুর থাকলো, লেক টাউন থাকলো, দমদম থাকলো। বোঝা গেল? এইবার এই যে এটা ভাগটা হলো, এটা কার জন্য? তোমার এরিয়ার জন্য। এটা। এইবার এখানে এসে এই যে কেউ বাড়িতে নিল, কেউ গেঞ্জির ফ্যাক্টরিতে নিয়ে গেল, কেউ দোকানে নিয়ে গেল। ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস। হ্যাঁ, এইভাবে এখানে এটা, তার মানে এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন সিস্টেমে যত আগে যাবে তত কি হবে? কারেন্ট ফ্লো কমে যাবে। দেখো না এই যে কারেন্ট এখান থেকে ধরো আই অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে এটা কি হবে? I1, এটা I2, আবার সামনে গিয়ে ভাগ হলে এটা I3, এটা I4। তার মানে যত সামনে যাবে তত কি হচ্ছে? কারেন্ট কমতে থাকবে, তাই না? হ্যাঁ। ইয়েস স্যার। এবার এইখানেও একটা ট্রান্সফরমার থাকে, এইটা দেখবে তোমার রাস্তার মোড়ের পাশে, ধরো ২০টা Yes, বাড়ি sir. মিলে, ২০টা ৩০টা বাড়ি মিলে দেখবে প্রত্যেক রাস্তার মোড়ের সামনে একটা করে ছোট ছোট ট্রান্সফরমার আছে। ওইটাকে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। হ্যাঁ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ওগুলো এখানে থাকে। এই যে এখানে ধরো এই জায়গাটায় আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে? তো এই ট্রান্সফরমারের আগে পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে স্টেপ ডাউন, আরো স্টেপ শুধু ডাউন। স্টেপ হ্যাঁ ডাউনই হয় না? হ্যাঁ, আরো স্টেপ ডাউন করা হয়, সব স্টেপ ডাউন এখানে। Yes, এটাকে বলা হয়, এইটুকু জায়গাকে বলা হয় সার্ভিস মেইন। এই যে ট্রান্সফরমারের আগে জায়গাটুকু বলা হয় সার্ভিস মেইন। আলটিমেট সবই তার এখানে, আর কিছুই না। সার্ভিস মেইন, ফিডারও মানে কি। স্যার এই মানে বাসবারের আগের যে মানে সাবজেক্ট মানে যে লাইনটা ওখানে স্যার কত কারেন্ট থাকে? ওই তো প্রথমেই তো লিখালাম 765 পর্যন্ত আসে, 765 ভোল্টেজ, কিলো ভোল্ট। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে আমাদের সার্ভিস মেইন, আর এটা কি? এটা হচ্ছে সাব মেইন বলা হয়, যেটা একদম তোমার বাড়িতে ঢুকছে। ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, এটা হচ্ছে একদম ডিটেইলড অ্যানালাইসিস। চলো। দীপন, কি খবর বলো? ও খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা দেখব টাইপ অফ কন্ডাক্টর। ওকে, টাইপ অফ কন্ডাক্টর। কত ধরনের কন্ডাক্টরের টাইপ আছে? আমরা যে ট্রান্সমিট করছি পাওয়ার, টাইপ অফ কন্ডাক্টর। ফার্স্ট ওয়ান, সলিড কন্ডাক্টর। সলিড কন্ডাক্টর, অর এটাকেই বলি আমরা কি, অথবা অর সিঙ্গেল স্ট্যান্ড কন্ডাক্টর। সিঙ্গেল স্ট্যান্ড কন্ডাক্টর, solid conductor or single strand conductor. Second, stranded conductor. Composite standard conductor. সবাই সব লিখছো তো এগুলো? ইয়েস স্যার। আমি তো নোট টোট দেবো না, যা লেখাচ্ছি এটাই। যা লেখাচ্ছি অনেক Yes, লিখিয়েছি, sir. প্রচুর প্রচুর লিখিয়েছি। স্ট্যান্ডার্ড, কি হচ্ছে কম্পোজিট, এটা হচ্ছে কম্পোজিট স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। STRANDED, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। STRAN, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর।
বান্ডেল কন্ডাক্টর, বান্ডেলড কন্ডাক্টর, ঠিক আছে। এই যে হচ্ছে 4 রকমের মেনলি কন্ডাক্টর, ওকে। এইবার দেখো ফার্স্ট আমরা আসছি হচ্ছে সিঙ্গেল কন্ডাক্টর, সলিড কন্ডাক্টর আর সিঙ্গেল স্ট্যান্ড কন্ডাক্টর। তাহলে ফার্স্ট দেখবো হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। বারবার এই বানানটা আমি ভুল লিখছি। STRANDED, স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড কন্ডাক্টর। ছবিটা দেখো, এই যে এটা। আশা করি অনুপ তো তুমি দেখেছো, তাই না? কাজ টাজ বাড়িতে যদি কেউ কাজ টাজ কর্ম মানে করো নিজস্ব, তাহলে দেখতে পাবে। আমি যেমন বাড়িতে টুকটাক বাড়ির কাজ করি, আমি দেখেছি। সব তার কিন্তু এরকম থাকে না যে অনেকগুলো তার নিয়ে জড়ানো, তাই না? এরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টরে কি হয় ভালো করে বোঝো। এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ডেফিনেশনটা লিখছি, হ্যাঁ। এ সিঙ্গল স্ট্যান্ডার্ড conductor is one which has single conductor which has এই জায়গাটা single conductor which is cylindrical, which is cylindrical। তাহলে কি বলছে, এ সিঙ্গল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ইজ one which has single conductor which is cylindrical। এইটুক লিখলে তারপরে লাস্টে জাস্ট এটা একটা তোমাকে ইয়ে বলেছে, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বলতে চেয়েছে, ঠিক আছে। এবার সিলিন্ড্রিক্যাল কেন হয়? একটাই তার থাকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে একটাই তার থাকে এবং সেটা সিলিন্ড্রিক্যাল হয়। কিন্তু কেন হয় সিলিন্ড্রিক্যাল, কেউ বলতে পারবে আমাকে? কারণ কি সিলিন্ড্রিক্যাল ওই হওয়ার? যে সিলিন্ড্রিক্যাল হওয়ার কারণ হলো একটা কন্ডাক্টর এরকম গোল কেন হচ্ছে, এরকম এরকম বা এই শেপের কেন হয় না, এই শেপের কেন হয় না? সবচেয়ে কম ইসে গোল জিনিস সবচেয়ে কম ইয়ে কি বলবো স্যার আরেকবার একটু বলবেন স্যার, কেটে গেছিল। বললাম যে আমি এটাই সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলছিলাম, বুঝতে পারলে? যে একটা তারের ভেতরে একটাই যদি ইয়ে থাকে, যেমন এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর তো এটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। হুম, তো এটা বলেছে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কেন গোল হয়, অন্যান্য শেপের কেন হয় না, মানে কন্ডাক্টর কেন এরকমই হয়, গোল কেন হয়? মানে স্যার, মানে ওই যখন বেন্ডিংটা হবে তারটা, তখন চারিদিক থেকে সমান ইয়েটা পাবে, এই কারণে কি সমান কি বলতো তাও? বলবো, তারটার যে মানে ধরুন ইয়ে ডিফরমেশনটা হবে বা ইলংগেশনটা হবে, সেটা চারিদিক থেকে না সে তো সমান ভাবে নিচের দিকে তো আবার ইয়ে হবে আর উপর দিকে না, আমি ধরো একটা মানে এরকম ত্রিভুজ আকারের একটা মানে কন্ডাক্টর নিলাম, কি প্রবলেম হবে এটাতে আমার, মানে প্রবলেম কি হতে পারে? দেখো ভালো বলছি আমি, দেখো এটার কি হচ্ছে, ইউনিফর্ম রেডিয়াস কার্ভেচার। ইয়েস স্যার। রেডিয়াস অফ কার্ভেচার, ইউনিফর্ম রেডিয়াস অফ কার্ভেচার মানে কার্ভটা সব দিকে সমান, বাট এর
এই জায়গাগুলোতে কি হচ্ছে, ওখানে এজেস সমান তৈরি না। হচ্ছে, এজেস এজেস। তো যেখানে এজ তৈরি হয় না, যেখানে একটা কোণা তৈরি হয় বা এজেস তৈরি হয়, এজেস তৈরি হয়, লেখো ইন দা এজেস দ্য চার্জ ডেন্সিটি, the charge density হাই। চার্জ ডেন্সিটি কি হয়, এখানে অনেক বেশি থাকে। ইলেকট্রিক ফিল্ড হাই, ইলেকট্রিক ফিল্ড হাই থাকে, তার জন্য কি হয়, সো করোনা লসেস উইল হাই। দেখো হাই চার্জেস থাকলে এখানে সেই স্পার্কিংটা বেশি হবে না, চার্জ অনেক বেশি থাকে। চার্জ মানে কি, আলটিমেট চার্জের ফ্লোই তো কারেন্টের ফ্লো। তার Yes, মানে sir. এই জায়গাগুলোতে চার্জ বেশি মানে এখানে কারেন্ট ফ্লো বেশি হবে, তাহলে কি হবে, ওখানে করোনা লসেসটাও বেশি হবে। করোনা লস কি হবে, ইনক্রিজ হবে। কিন্তু যদি ইউনিফর্ম হয়, তার মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা সব জায়গায় কি থাকবে, ইউনিফর্ম থাকবে, কোথাও বেশি কোথাও কম হবে না। আলটিমেট তো সারফেস এরিয়াতেই চার্জটা ডিস্ট্রিবিউট থাকে, তাই না? সারফেস দিয়েই তো আমাদের ইয়েটা ফ্লো করে, কারেন্টটা ফ্লো করে। তাহলে চার্জগুলো কি সারফেস এরিয়ায় ডিস্ট্রিবিউটেড থাকবে, তার জন্য কি সব জায়গায় সমানভাবে কারেন্ট ফ্লো করবে। তার জন্য করোনা লসেসটা কি হবে, সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। বাট এটাকে এখানে কি হবে, এখানে করোনা লস বেশি আর মিডিলে কম। তাহলে করোনা লসের জন্য কি হবে, করোশন তৈরি হয়। বলেছিলাম তো, করোশন মানে কি, জং পড়ে যায়, তাই না? জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। Yes, sir. Yes, তাহলে এই কোনাগুলো ক্ষয়ে যাবে না আস্তে আস্তে। yes, sir. লিক করবে। ব্যাস, এই তো হয় প্রবলেম, বুঝতে পেরেছো? আর কিছুই না। এবার আমাকে বলো যে একটা হলো কন্ডাক্টর আর একটা সলিড কন্ডাক্টর, অনেকদিন বলেছি আমরা মেনলি কোনটা ইউজ করি, সলিড কন্ডাক্টর, রাইট? Solid, sir. হ্যাঁ, তার কারণ কি, একটাই কারণ, Mechanical strength. এক্স্যাক্টলি এটাই হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, যে এর মেকানিক্যাল স্ট্রেংথ খুব ভালো ফর এ সলিড কন্ডাক্টর, বাট হলো কন্ডাক্টরে মেকানিক্যাল স্ট্রেংথ খুব কম। কিন্তু আমি আগের দিন একটা জিনিস দেখিয়েছিলাম যে হলো কন্ডাক্টরে কিন্তু করোনা লসেস কম হচ্ছে, মনে পড়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, মাঝখান দিয়ে কারেন্ট যেতে পারছে। যেতে পারছে না, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, করোনা লসেস যদি কম হয়, করোনা লসেস যদি কম হয়, তাহলে এটা কিন্তু একদিক দিয়ে ভালো। এবার এই যে বাস বার যে আমরা এঁকেছিলাম না, এই যে বাস বার, কোথায় ও আগে এঁকেছিলাম, যাই হোক, এই বাস বারের মধ্যে কি হয়, বাস বার খুব বড় হয় না, একটা জাংশন পয়েন্ট হয় যেখানে এসে অনেকগুলো তার যুক্ত হচ্ছে। ধরো এরকম ছটা তার এসে এখানে লেগে গেল, এখান থেকে তিনটে তার বেরোলো। তার মানে আলটিমেট কি, এটা একটা জাংশন পয়েন্ট, মানে একটা নোডের মতো। ইনকামিং কারেন্ট চারটে আসলো, এখান থেকে দুটো আউটগোয়িং চলে গেল, বোঝা গেল তো? তাহলে এই যে নোডের যা কাজ, এই বাসবারের সেম কাজ। এই বাসবারগুলোতে অনেক হাই ভোল্টেজ হয়, দ্যাটস ওয়াই কি হয়, এখানে করোনা লসেসটা কি হয়, অনেক বেশি হয়। তার জন্য এখানে আমরা কি করি, কি কন্ডাক্টর ইউজ করবো এখানে বাসবারের জন্য, হলো কন্ডাক্টর। হলো কন্ডাক্টর। তার কারণ বাসবারের তো বেশি স্ট্রেংথের দরকার নেই, ও তো ছোট ছোট হয়, বুঝতে পারছো? Yes, sir. ধরো কত, ৫-৬ হাতের হবে একটা, ৫-৬ হাতের জন্য তুমি একটা ফাঁপা বাঁশ যদি নাও, একটা ফাঁপা মানে লোহার রড, ৫-৬ হাতের হলে নিশ্চয়ই ওর মেকানিক্যাল স্ট্রেংথ খুব একটা কম হবে না, কি বলো? ইয়েস। Yes, sir. হ্যাঁ। এবার আমরা ট্রান্সমিশন লাইন, একটা পোল থেকে আরেকটা পোলের ডিস্টেন্স মিনিমাম ৩০০ মিটার। তাহলে তো ভাই যদি হলো দেই তাহলে তো ঝুলে যাবে, পুরো স্যাগ তৈরি হয়ে যাবে, স্যাগ, বুঝতে পারছো? কিন্তু এখানে আমাদের ডিস্টেন্সটা কম বলে আমরা কিন্তু হলো কন্ডাক্টর ইউজ করি। তাহলে সবাই লিখবে, হ্যাঁ, যে ফর ট্রান্সমিশন লাইন, ফর ট্রান্সমিশন লাইন উই ইউজ, ফর ট্রান্সমিশন লাইন উই ইউজ সলিড কন্ডাক্টর, সেম সেম নিচে লিখবে, ফর বাসবার সিস্টেম বা বাসবার, ফর বাসবার এভাবে লিখো, উই ইউজ হলো কন্ডাক্টর, ব্যাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের অল অ্যাবাউট। পরেরগুলো, পরেরগুলো আমি এই যে, আরেকবার বলুন। ফর ট্রান্সমিশন লাইন উই ইউজ সলিড কন্ডাক্টর। হ্যাঁ, ফর বাসবার উই ইউজ হলো কন্ডাক্টর। আজকে ইয়েটা পড়াবো, লসেস ইন ট্রান্সমিশন লাইন।
এই তিনটে কন্ডাক্টর সম্বন্ধে আমার নোটসটা ভালো করে রেডি হয়নি, এটা নেক্সট দিন করাবো, ঠিক আছে? এখন লসেসটা দেখো। হ্যাঁ, এটা শুধু হয়ে গেল, এটা বলে দিলাম এটা সম্বন্ধে সব কিছু। এই তিনটে পরের দিন বলবো, এটা বান্ডেল কন্ডাক্টরে অনেক কিছু আছে, বুঝলি? খুব সুন্দর জিনিস বলবো পরের দিন। দেখো, লসেস ইন ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কি কি ধরনের লসেস হয় বলতে পারবে? করোনা লস তো হয়। হ্যাঁ, তারপর ওই যে মানে এক্স্যাক্টলি করোনা লস ঠিক আছে, কিন্তু মানে কি জন্য হচ্ছে, মানে ওই লসটাকে অ্যাকচুয়ালি কি বলবো, করোনা লস? হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো তুমি, খারাপ কিছু বলনি। দেখো, তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে রেডিয়েশন লসেস। রেডিয়েশন লসেস। দু নম্বর হচ্ছে কপার লসেস। কপার লস হয় তো? ইয়েস স্যার। yes, sir. তিন নম্বর হচ্ছে ডাইলেকট্রিক লস। চার নম্বর হচ্ছে করোনা লস। আরো দুটো আছে, এগুলো না জানলেও হবে, আমি তবুও বলে দিচ্ছি, রিফ্লেকশন লসেস। ছ নম্বর হচ্ছে ইনসারশন লসেস। তো প্রথম চারটাই আমরা জানবো। হ্যাঁ, ইনসারশন আমি জাস্ট বলে রাখলাম, এগুলো হয়, এগুলো হায়ার স্টাডিতে পড়তে পারবে, যদি হায়ার স্টাডি করো তখন পড়বে। সো রেডিয়েশন লসেসটা কি বলতে পারবে কেউ? রেডিয়েশন লসেস মানে কি ওই যে স্পার্কিং গুলো? স্পার্কিংটা ঠিক নয়। নাকি ট্রান্সমিশন লাইনে রেডিয়েশন হয়? হুম, রেডিয়েশন হয়। দেখো কি হচ্ছে, এই দুটো তারের মধ্যে যদি ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়, দুটো কন্ডাক্টরের মধ্যে হলো ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হয়, লেখো, লেখো, একবারে লেখাও হয়ে যাবে, বোঝাও হয়ে যাবে। রেডিয়েশন লসেস হেডিং দাও। তাহলে রেডিয়েশন লসেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ স্কোয়ার। সেম ভাবে আবার রেডিয়েশন লসেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর। এটা ফ্রিকোয়েন্সির সঙ্গে আর ডিস্টেন্সের সঙ্গে সম্পর্ক কেমন করে হচ্ছে দেখো। ইট হ্যাপেন্স when the distance between the conductor when the distance between the conductor in the transmission line in the transmission line is is comparable comparable to the wavelength। কি হচ্ছে, it happens when the distance between the conductor in the transmission line is comparable the wavelength in such cases in such cases the electromagnetic electromagnetic act as small antenna act
as small small antenna. Antennas, antennas, which conduct out energy to the nearby conductor material, conduct out energy to the nearby conducting material. তাহলে কি হচ্ছে? ইট হ্যাপেন্স, তার মানে ডিস্টেন্স যদি বেশি হয় দুটোর মধ্যে, মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করছে সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কমে যায়। সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কমে যাওয়ার জন্য ধরো দুটো কন্ডাক্টরের মাঝে এই যে ডিস্টেন্স বেড়ে গেলে এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কমে যায়। ঠিক আছে? এই যে স্ট্রেংথটা যখন কমে যায়, তো ইলেকট্রন এই যে ভেতরে আলটিমেট তো এটা একটা ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করে, তাই না? কিন্তু ইয়েস ইলেকট্রিক স্যার। ফিল্ডের স্ট্রেংথ কমে গেলে কারেন্ট ফ্লো কম হয় তখন। তখন এটা একটা অ্যান্টেনার মতো কাজ করে, একটা অ্যান্টেনার মতো কাজ করে। যে তার কারণ হচ্ছে যে সিগন্যালটা আছে, ধরো তুমি আল্টিমেট তোমার ফোন থেকে তুমি আমাকে ফোন করছো, এটার সাথে তোমার ফোনের সাথে আমার ফোনের কানেকশন কিন্তু থ্রু এয়ার মিডিয়াম হচ্ছে, জানো তো? আমার ওকে। ফোনের থেকে কোনো একটা অ্যান্টেনাতে যাচ্ছে, সেই অ্যান্টেনা থেকে আবার তোমার ফোনে যাচ্ছে। তারপরে কানেকশন থ্রু অ্যান্টেনা দিয়ে হচ্ছে। তখন এই যে অ্যান্টেনা কি করে, একটা এনার্জি, একটা রেডিয়েশন সেন্ড করে, একটা এনার্জি সেন্ড করে। এই এনার্জিটা কি হয়, এই জায়গাটা তখন একটা এই লো মানে এই ভেতরের ইলেকট্রিক ফিল্ডটা একটা অ্যান্টেনার মতো কাজ করে, যেটা কি করে পার্শ্ববর্তী যে কন্ডাক্টরগুলো আছে এগুলো দিয়ে এনার্জি সেন্ড করার চেষ্টা করে। তার মানে কি ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড যদি সেটা কমজোর হয়ে যায়, এই ইলেকট্রিক ফিল্ডটা ওয়ার্ক করে অ্যাজ এ অ্যান্টেনা, এবং এই অ্যান্টেনা কি করে পাশে যে কন্ডাক্টরগুলো থাকে কন্ডাক্টরের মধ্যে দিয়ে এই এর সিগন্যালটাকে পাস করার চেষ্টা করে এনার্জিটাকে। তখন কি হয়, আলটিমেট এই কন্ডাক্টর দিয়ে যাওয়ার কথা কি কারেন্ট, কিন্তু অন্য একটা সিগন্যালে এনার্জি পাস হচ্ছে, তার মানে কিছু পরিমাণ লসেস হচ্ছে, এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, যে রেডিয়েশন লসেস, রেডিয়েশনের জন্য এই লসেসটা হয়। অন্য একটা মানে কি মানে যে কোনো মানে অন্য কোনো মানে আল্টিমেট, হ্যাঁ আল্টিমেট তো ইলেকট্রিসিটি তো নয় ওটা, কি হ্যাঁ বললাম বুঝলে তো? হ্যাঁ, ওটা একটা অন্য একটা এনার্জি, সিগন্যাল একটা যাচ্ছে। হ্যাঁ, কন্ডাক্টরের মধ্যে দিয়ে তুমি যে যখনই এর একটা তো নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে, অন্য একটা ডেটা তুমি পাঠাচ্ছ, তাহলে কারেন্ট তো কম ফ্লো করবে, বুঝলে? কিন্তু এই জায়গাটা যদি হাই ইলেকট্রিক ফিল্ড হয়, এই জায়গাটা যদি ইলেকট্রিক ফিল্ডটা মানে ডিস্টেন্স কম হলে ইলেকট্রিক ফিল্ডটা অনেক স্ট্রং হবে। যদি অনেক স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়, কারেন্ট ফ্লো করবে, তখন এখানে অ্যান্টেনা ক্রিয়েট করতে দেবে না। এবার অ্যান্টেনা কি করে ক্রিয়েট হয় তার জন্য তোমাকে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, এটা মেনলি ইলেকট্রনিক্সদের পার্ট, আমাদের জাস্ট হালকা একটু আছে ইলেকট্রনিক্সদের পার্ট, বুঝলে তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ইয়েস এটাই হচ্ছে। চলো নেক্সট হচ্ছে আমাদের কপার লসেস। কপার লস কি হচ্ছে? আই থিঙ্ক জানো, আই স্কোয়ার আর লস, যেটা কন্ডাক্টর লসেস আর অবটেইন কল্ড আ পাওয়ার লস। তার মানে কন্ডাক্টরের মধ্যে যে লসেসটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি আই স্কোয়ার আর লস, ওটাকে আমরা কি বলছি, পাওয়ার লস বা পাওয়ার কপার লস, একই ব্যাপার, তাই না? আই স্কোয়ার আর লসেস, তার জন্য কি হয়, হিট প্রডিউস হয়, তার জন্য স্কিন এফেক্ট দেখা যায়। তাহলে একটু লিখিয়ে দেই, চলো লিখে নাও। Conductor losses are often called power loss. It is mainly due to the resistance of the conductor, resistance of the conductor
conductor also conductor is also দাঁড়াও এখানে এই জায়গাটা conductor also due to frequency which is known as skin effect also affected. Conductor is also affected due to due to frequency which is known as skin effect. তাহলে স্কিন এফেক্ট অ্যাকচুয়ালি কেন হচ্ছে? এসিতে আমাদের ফ্রিকোয়েন্সি থাকে বলেই তো হচ্ছে, মানে কি সারফেস দিয়ে ফ্লো করে, তাই না? হ্যাঁ, তারপর লিখো ডিউ টু কপার লসেস heat will produce in ট্রান্সমিশন লাইনে কি হয়? হিট প্রডিউস হয় কপার লসেসের জন্য। হিট প্রডিউস হলে কি হবে? অনেক প্রবলেম আছে কিন্তু হিট প্রডিউস হলে হ্যাঁ স্যার, কন্ডাক্টরটা খারাপ হয়ে যেতে পারে, তাদের খারাপ হয়ে যাবে, resistance বেড়ে যাবে, রেজিস্ট্যান্স current বেড়ে কমে যাবে। যাবে। ঠিক আছে, তো যাই হোক এইটুকু লিখলেই এনাফ। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ডাইলেকট্রিক লস। আর করোনা সম্বন্ধে আর এখানে লিখবো না, করোনা সম্বন্ধে তো জানোই অনেক কিছু, তাই না? Yes. ওগুলোই লিখে দেবে, তাহলেই হয়ে গেল। ডাইলেকট্রিক লস, দেখো এটাই লাস্ট, তারপর ছেড়ে দেবো। তাহলে কি বলবো? ডাইলেকট্রিক অ্যাকচুয়ালি কি? ডাইলেকট্রিক কি জিনিস দেখো, ডাই ইলেকট্রিক মানে বলো বলো। এটা তো ডাই। মানে দুটো ডিটাচেবল মেটেরিয়ালের মধ্যে যে হ্যাঁ, যে মিডিয়া, ক্যাপাসিটরের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। তার মানে ডাইলেকট্রিক, লেখো ডাইলেকট্রিক হিটিং লস is due to the potential difference between two conductor, তাই না? দুটো কন্ডাক্টরের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকার জন্য হচ্ছে, ডিউ টু the potential difference between the two conductor, the two conductors of a transmission line, of a transmission line. When air is the dielectric loss is negligible, when air is the dielectric loss is negligible। দেখো সব সাবজেক্ট কিন্তু ওরকম ইন্টারেস্টিং হয় না, তাই না? ডিজিটাল বা কন্ট্রোলের মতো, এগুলো কিছু করার নেই। পাওয়ার সিস্টেমটা আমার মেনে নিতে হবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যালে, কিচ্ছু করার নেই। তুমি যখন যাবে, পাওয়ার সিস্টেম কি বলতো, ডেপথ কম কিন্তু ওয়াইড অনেক বেশি, অনেক কিছু জানা আছে এখানে, কিন্তু ডেপথ কম। মানে তোমার কম নলেজেও তুমি যদি মনে রাখতে পারো জিনিসগুলো তাহলেই হলো। করোনা লস কি, স্কিন এফেক্ট কি, মনে রাখার জিনিস এগুলো, তাই না? কিন্তু মেশিনের ডেপথ প্রচুর, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে একদম। However, in case of solid conductor,
conductor, it increases with the frequency. It increases with the FREQUENCY frequency. তাহলে ডাইলেকট্রিক্স মানে এটা কোথায় হয়? ডাইলেকট্রিক হিটিং লসেস ইজ ডিউ টু কি জন্য হচ্ছে? ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু কন্ডাক্টর। এখানে একটা কন্ডাক্টর আছে, এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই যে মাঝখানে তো এয়ার মিডিয়াম আছে, এটাই তো ডাইলেকট্রিক মিডিয়াম। এই মিডিয়ামটাকে সবসময় ব্রেক করার চেষ্টা করছে না। এই যে ইলেকট্রিক ফিল্ড, এখানে তো ইলেকট্রিক ফিল্ড আছে, ব্রেক করার চেষ্টায় লস হচ্ছে। এই ব্রেক করার চেষ্টাতেই লস হচ্ছে, বুঝতে পারলে? মানে অযথা চেষ্টা করে যাচ্ছে, এই জন্য কি লস হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেন। তো এটাই একটু ইলাবোরেট করে লেখা, আর কিছুই না। বোকা ফিল্ড। এটাই, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট। তো নেক্সট দিন আবার আমরা স্যার এটা স্যার হ্যাঁ সাবজেক্টটা ভালো সাবজেক্ট, হ্যাঁ, বোরিং না খারাপ স্যার। সাবজেক্ট না, বোরিং না ঠিক। হ্যাঁ ওটাই, ইনফরমেশন। জানার আছে। ইনফরমেটিভ, প্রচুর জিনিস জানা আছে। হ্যাঁ ওটাই ওটাই ওটাই, ওইটাই স্যার, মানে বেসিক যেগুলো লাগে আর কি সেগুলো সব ওখানে আছে। একদম একদম একদম। ওইগুলোতে তো যা আছে সব মানে ক্যালকুলেশন পার্ট। না, ওইগুলোতে তো আমাদের মেশিনটা স্যার মেশিন পাওয়ার প্ল্যান্ট এইটা স্যার ঠিক লাগে, ওই মেজারমেন্ট করতে না মানে আর এডি কেমন যেন লাগে স্যার, ক্যালকুলেশনে ভর্তি না। আমার তো স্যার মেশিনের থেকে এইটা ভালো লাগে। তাই? মেশিন পড়তেই হবে, মেশিন এসেন্সিয়াল সাবজেক্ট। মেশিন এসেন্সিয়াল, মেশিন করতেই হবে, কিচ্ছু করার মেন নেই। একদম। ওই মেশিনের জায়গায় ওই ওরকম স্যার পাচ্ছে। হ্যাঁ ভালো কথা স্যার, ওই যে আগের দিন বলেছিলেন না আপনি যে বিএলডিসি মোটরে কিভাবে ব্রাশ তারা কালেক্ট করছে, ওটা স্যার আজকে দেখে আপনাকে পরের দিন বলবে স্যার, মানে কালকে। হ্যাঁ হ্যাঁ, বলবে বলবে। ভুলে গেছিলাম স্যার, ওটা দেখে আপনি ওটা বলুন না, যে রিস্টোরেন্টের জন্য শুধু আমরা পয়সা দিই ওটা।